গুড মর্নিং সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা এবং আজকে প্রথমেই শুরুতে জানিয়ে রাখবো মেরি ক্রিসমাস ডে। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন রয়েছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন, দর্শক বন্ধু রয়েছেন, রাজ্যবাসী রয়েছেন, প্রত্যেককে শুভ ক্রিসমাসের ম্যারি ক্রিসমাস। এবং প্রথমেই আজকে যে ম্যারি ক্রিসমাস নিয়ে আজকের খবর শুরু করব। প্রত্যেক বছর ম্যারি ক্রিসমাস নিয়ে আমরা দেখে থাকি, আমাদের রাজ্যের শুধু নয় সমস্ত জায়গায় আমরা দেখে থাকি যে ম্যারি ক্রিসমাস কত ধুমধামে পালন হয়। ম্যারি ক্রিসমাস শুধুমাত্র কিন্তু এখানেই আমাদের মূলত অনুষ্ঠানটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের হলেও কিন্তু ম্যারি ক্রিসমাসে কিন্তু আমরা বাঙালিরাও কিন্তু মেতে থাকি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু প্রত্যেকে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু মেতে থাকি সেই উৎসবে। এবং মূলত ক্রিসমাসকে নিয়ে যদি আমরা দেখে থাকি, রাজধানীর বেকারিগুলো যেগুলো রয়েছে বা কেক পার্লারগুলো গড়ে উঠেছে সেগুলোতে আমরা একটা ভিড় কিন্তু একটা বা সাজো সাজো রবে কিন্তু সেজে উঠে। আর মূলত অপরূপা দেখতে পাই যে বিভিন্ন রকম সাজে কিন্তু সেজে উঠে এবং আমরা যে যার সাধ্য মতন কিন্তু বাড়িতে ক্রিসমাস করে থাকি, যদি মূলত অনুষ্ঠান খ্রিস্টান ধর্মাবলম্বীদের হলেও। আর মূলত এছাড়াও আমরা যেটা দেখে থাকি বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যেটা গির্জাগুলোতে, অর্থাৎ মরিয়মনগরের গির্জা সবচাইতে ভিড় থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। কিন্তু এবার মহামারীর কারণে কিন্তু সেখানেই কিন্তু পড়ছে ভিড়, মানে সেখানে কিন্তু একটা প্রাচীর বা একটা দেয়াল সৃষ্টি হলো। কি রয়েছে এই বছর যেটা যাচ্ছে সূত্রের খবর মারফত, কোনো রকম মেলা বসবে না, কোনো রকম ভিড়ের সমাগম হবে না, এরকমটাই রয়েছে দৈনিক সংবাদ। আজকে ফের একবার দৈনিক সংবাদের খবরাখবর নিয়ে আমরা থাকছি। দৈনিক সংবাদের খবরাখবর অনুযায়ী কি রয়েছে সেদিকে চোখ রাখবো। আজ বড়দিন রয়েছে, অতিমারিতে হারালো কিন্তু উচ্ছ্বাস এবং যুদ্ধবাজদের হুঙ্কার। মহামারীর নখ দাঁত জাতপাতের সর্বগ্রাসী চেহারা, বিদীর্ণ চারপাশ। কারো 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 মতে এমনি কাছাকাছি একটি বিপন্নতার দিনে বেথেলহেমের একটি পশুশালা জন্মেছিলেন ভগবান যিশু। পৃথিবীতে এসেছিলেন শান্তির ললিত বাণী শোনাতে। আমৃত্য যিশু চেয়েছিলেন সমাজে মানুষে মানুষে বিভেদ, দেশ হিংসা ঘুচে যায়, জেগে থাকে প্রেম আর সৌহার্দ্য। 25শে ডিসেম্বর রাত 12টায় প্রভু যিশুর আবির্ভাব। এবছর হবে নিয়ম রক্ষা, একেবারে আচার সর্বস্ব। কোনো জমায়েত মেলা নেই, প্রার্থনা হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। অতিমারি এই বছরে আমাদের জীবন থেকে ঈদ দুর্গাপুজোর পর এবার বড়দিনকেও কিন্তু নিষ্প্রভ নিস্তেজ করে দিয়ে রাখছে। তবে আলোকমালায় বাড়িঘর সাজিয়ে তোলা হয়েছে 2-3 দিন আগে থেকেই। ডাউস তারা ঝুলছে কার্নিশে বারান্দায়। তারপর আগরতলার বাজারে কেক পেস্ট্রির দোকানে কিন্তু ভিড় ছিল বৃহস্পতিবার। ক্রিসমাস ট্রি আর মোম বৈদ্যুতিক বাতির দোকানগুলিতে ভিড় ছিল স্বাভাবিকের চাইতে একটু কম। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই রাজ্যের প্রতিটি গির্জায় কিন্তু ধ্বনিত হবে শান্তির বার্তা। হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ রাত পর থেকেই কিন্তু শান্তির বার্তা জানিয়ে ভগবান যিশুর কাছে প্রার্থনা করবেন। 25শে ডিসেম্বরে যে যিশুর পাদদেশ রয়েছে, মোম জ্বালিয়ে শান্তি কামনা করবেন। বড়দিন উৎসব উপলক্ষে প্রতি বছরই কিন্তু খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মরিয়মনগরে গির্জায় নানা অনুষ্ঠান করা হয়। গত কয়েক বছর ধরেই কিন্তু মরিয়মনগরে বড়দিনের উৎসবকে ঘিরে কিন্তু মেলাও বসে, কিন্তু করোনা জাতীয় পরিস্থিতির কারণে কিন্তু এবছর মেলা কিন্তু বসছে না। মেলা হবে না, কিন্তু চিরাচরিত প্রথা রীতিনীতি মেনে হবে প্রার্থনা। এবং শুক্রবার সকালে কিন্তু গির্জার প্রার্থনা হলেও এতে মাত্র 50 জন অংশ নিতে পারবে বলে জানান ফাদার ইব্রাহাম নেতা। তিনি এই বছর বাড়িতে থেকেই ভগবান যিশুর প্রার্থনা করার আহ্বান জানান। করোনাজনিত পরিস্থিতি সরকারি গাইডলাইন মেনে হবে প্রার্থনা, থাকতে হবে মাস্ক এবং সামাজিক দূরত্ব। 25শে ডিসেম্বর সকাল 10টায় কেক কেটে প্রভুর জন্মদিন উৎসব পালন করা হবে। থাকবেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। তবে এই অনুষ্ঠানে গির্জার গেটের ভেতর 100 জনের বেশি সমাগম হবে না বলে জানান ফাদার। তিনি যিশুর এই জন্মদিনে সকলকে শুভেচ্ছা জানান এবং বাড়িতে থেকে প্রার্থনা করার আহ্বান জানান।
এই ছিল যে বছর বছর ধরে যে রীতি যে হয়ে আসছিল, বা গির্জাতে আমরা দেখেছি মরিয়মনগরে প্রচুর ভিড় হতো, প্রত্যেকে কিন্তু 8 থেকে 80 আমরা মেতে থাকতাম, সেখানকার মেলা অংশগ্রহণ করতাম। কিন্তু এই বছর সেখানে কিন্তু ভাটা, সেখানে কিন্তু টান পড়লো। এবছর কোনো রকম মেলাও বসছে না, কোনো রকম পশারেরও কিন্তু পশুরা সাজিয়ে বসছে না। আর সেখানে যীশু খ্রিস্টকে দর্শন করতে বা সেখানে কিন্তু যাইতেও কিন্তু একটা সংখ্যা লাগিয়ে দেওয়া হয়েছে। 50 জনের ভিতর বেশি কিন্তু প্রার্থনা করা যাবে না, এবং গেটের ভিতর 100 জনের বেশি সেখানে ঢোকা যাবে না। তারপর যে খবর রয়েছে, রাষ্ট্রবাদীর দরবারে রাহুল, এবার কৃষক নিয়ে কিন্তু সংকটে রয়েছে সরকার। কৃষকদের আন্দোলন বনাম সরকারের অবস্থান সংকটে নিরসন হচ্ছে না, বরং এবার নয়ডায় আরো হাজার হাজার কৃষক আসতে শুরু করেছে। এবার নয়ডা সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই কিন্তু সংকটজনক হয়ে যাচ্ছে দেখে সরকার পক্ষ আবার কৃষকদের আলোচনার টেবিলে আনার প্রাণপণ চেষ্টা করছে। আজই কৃষি মন্ত্রক কৃষকদের উদ্দেশ্যে চিঠি লিখে আবেদন করেছে কৃষকরা আলোচনার রাস্তা পরিত্যাগ যেন না করে, কারণ আলোচনার টেবিল ছাড়া আর কোনো মীমাংসা সূত্র নেই। গণতন্ত্রের সরকার এতটাই নরম হয়েছে যে আজ চিঠিতে বলা হয়েছে কৃষকরা যেখানে চাইবে সেখানেই হবে বৈঠক, এমনকি সময় স্থির করুক কৃষকরা, কিন্তু আলোচনার প্রস্তাব যেন প্রত্যাখ্যান না করা হয়। এই অবস্থায় কৃষকরা বলছে সরকার যেন কোনোভাবেই আগে আলোচনার এজেন্ডা স্থির না করে। অর্থাৎ আলোচনার শুরুতেই যদি সরকার বলে দেয় যে কৃষি আইন কোনোভাবেই বাতিল করা হবে না, তাহলে সেই আলোচনার অর্থই হয় না। কারণ ওটা যদি সরকারের পূর্ব শর্ত হয়, তাহলে কৃষকদের প্রাক শর্ত হলো কৃষি আইন বাতিল করতেই হবে। এই অবস্থায় তাহলে আলোচনাটাই অর্থহীন। প্রসঙ্গত, সরকারের সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়ে জানিয়েছিল যে এরকম অবস্থান নেওয়া যায় কিনা, যেখানে সরকার ঘোষণা করবে আলোচনা চলাকালীন কৃষি আইন বলবৎ করা হবে না। সরকার জানিয়েছিলেন তারা আলোচনার পর জানাবে তাদের অবস্থান। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়ে আজ রাষ্ট্রপতি ভবনে কৃষক কংগ্রেসের নেতা নেত্রীদের স্মারকলিপি প্রদান নিয়েও উত্তেজনা তৈরি হয়। এদিন কংগ্রেসের মিছিল আটকে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসবাদ আখ্যা দিচ্ছে কেন? দেশের যে কোনো প্রান্তেই সরকারের দমন পীড়ন, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হলে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা আজ তীব্র আক্রমণ করে মোদী সরকার ও বিজেপিকে। তিনি বলেন, একদিকে সরকার বিজেপি বলছে যে কংগ্রেস শক্তিহীন, কোনো ক্ষমতাই নেই, কংগ্রেসের গুরুত্বহীন রয়েছে। আবার সেই বিজেপি বলছে লক্ষ লক্ষ কৃষকদের আন্দোলনের পিছনে নাকি কংগ্রেস, লক্ষ লক্ষ কৃষকের আন্দোলনের পেছনে নাকি কংগ্রেস লেলিয়ে দিচ্ছে, সেরকমটাই বলছে বিজেপি। আমরাই নাকি কৃষকদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছি। আগে সরকার স্থির করুক কংগ্রেস সম্পর্কে তারা সত্যি কি ভাবছে। আজ রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি জমা দেওয়ার পর রাহুল গান্ধী বলেন, এই কৃষি আইন যদি সরকার বাতিল না করে তাহলে কৃষকদের শুধু নয়, গোটা দেশের জন্য বড়সড় সর্বনাশ অপেক্ষা করে আছে। কৃষকদের দাবির পাশে আছি আমরা, কৃষি আইন সম্পূর্ণ বাতিল করতেই হবে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী স্থির করেছেন দেশের বিভিন্ন প্রান্তেই কৃষকদের কাছে যাবেন তারা। কংগ্রেস দেশজুড়ে আন্দোলন করবে। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রায় 2.25 কোটি কৃষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় রাহুল গান্ধীর নেতৃত্বে। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ এবং লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী। এরপরে যে খবর রাখবো, যে অকোভিড রোগীর সংখ্যা বাড়ছে জীবিতে, এবং সংবাদ শিরোনামগুলি এক নজরে চোখ রাখবো। মায়ানমারে কিন্তু প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণ শিবির জঙ্গি গোষ্ঠীর। তারপর রাজনৈতিক সংঘর্ষে মৃত পরিবারে সরকারি চাকরি। ফের অপহৃত লিটনের উদ্ধারে ব্যর্থ হলো জলপথে অভিযান। আর শেষ যে শিরোনাম রয়েছে, জম্পুয়ের মন ভালো নেই বড়দিন তাই জৌলসহীন। সেক্ষেত্রে প্রত্যেকটি সংবাদে আমরা চোখ রাখবো। অকোভিড রোগী বাড়ছে জীবিতে, কি রয়েছে সেক্ষেত্রে চোখ রাখবো। রাজ্যে যখন করোনা ভাইরাসের প্রভাব কিছুটা প্রশমিত হতেই কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিতে রোগীর ভিড় বাড়ছে আবার। করোনা ভাইরাস মোকাবেলা গত মার্চ মাসের 3য় সপ্তাহ থেকেই দীর্ঘ লকডাউন ও কারফিউ বলবৎ থাকায় জীবিতে করোনা ভাইরাস চিকিৎসা সেন্টার চালু করায় আচমকা অকোভিড রোগী কমে যায়। মার্চের 3য় সপ্তাহ থেকে অক্টোবরে পুরোটাই রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব ও আক্রান্ত ব্যাপক ছিল। সবচেয়ে বেশি করোনা রোগে আক্রান্ত হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
জিবি হাসপাতালে রাজ্যের প্রধান করোনা রোগীর চিকিৎসা সেন্টার চালু করে রাজ্য সরকার। প্রথমে এনটিএইচ 7তলা ভবন করোনা রোগীর চিকিৎসা সেন্টার চালু করা হয়। তারপর রাজ্য করোনার প্রভাব বিস্তার মারাত্মকভাবে হয়ে ওঠায় করোনা রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় জিবির এনটিএইচ ভবন 1-এ স্থান সংকুলান হচ্ছিল না। পাশের অপর 7তলায় এনটিএইচ ভবন 2-তে করোনা রোগীর জন্য চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ করা হয়েছিল। সোমবার জিবিতে কোভিড রোগ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত অর্থাৎ কোভিড রোগী আসা একেবারেই কমে যায়। কোভিড পরিস্থিতির আগে যেখানে জিবি হাসপাতালে সরকারি ছুটি বাদে প্রতিদিন আউটডোরে গড়ে হাসপাতালের তথ্য অনুযায়ী 1000 রোগী এসে চিকিৎসা পরিষেবা নিতেন, সেখানে কমে গিয়ে দাঁড়িয়েছিল 150 থেকে 200 রোগী। আবার ইনডোর কোভিডে পরিস্থিতির আগে প্রতিদিন জিবিতে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার জন্য রোগী ভর্তি হতেন 1200-র মতো। প্রচণ্ড কোভিডের সময়ে প্রতিদিন রোগী ভর্তি হয়েছেন গড়ে 30-35 জনের মতো। অক্টোবর মাস চলে যাওয়ার পর থেকে নভেম্বরে রাজ্যে করোনার প্রভাব কিছুটা প্রশমিত হতে থাকায় জিবিতে রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এনটিএইচ ভবন 1 এবং ভবন 2 থেকে করোনা ভাইরাস রোগীর চিকিৎসা সেন্টার সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের বহু আগের জয়ন্তী ভবনে ডেডিকেটেড কোভিড চিকিৎসা সেন্টার চালু করা হয়। হাসপাতালের এনটিএইচ ভবন থেকে বেশ কিছুটা দূরে জয়ন্তী ভবনে কোভিড চিকিৎসা সেন্টার চালু করার পর এনটিএইচ ভবন দুটি জীবাণুমুক্ত করে আগের মতো রোগীর চিকিৎসা পরিষেবা চালু করা হয়। সরিয়ে নেওয়া ট্রমা সহ অন্যান্য বিভাগগুলিও ক্যান্সার হাসপাতাল ভবন থেকে এনটিএইচ ভবন দুটিতে পুনরায় স্থানান্তরিত করা হয়। নভেম্বরের 3য় সপ্তাহের পর ভবন দুটিতে আউটডোরও পুনরায় চালু করা হয়। তারপর এখন জিবি হাসপাতালে কোভিড পরিস্থিতির আগের মতো আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসছেন। আউটডোর এবং ইনডোরে রোগীর ভিড় বাড়ছে প্রতিদিনই। জয়ন্তী ভবনে কোভিড চিকিৎসা সেন্টার সরিয়ে নেওয়ায় হাসপাতালে চিকিৎসা করাতে জিবিতে আসতে রোগীর মনে কোনো সংশয় বা চিন্তার ভাঁজ নেই। স্বতঃস্ফূর্তভাবে রাজ্যের রেফারেল হাসপাতাল এখন রোগী আসছেন। বৃহস্পতিবার হাসপাতালের আউটডোরে 8 শতাধিক রোগী আসেন চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে। ইনডোরে ভর্তি হন সন্ধে পর্যন্ত 100-র মতো রোগী। হাসপাতালের এক আধিকারিক জানান, প্রতিদিনই আউটডোর ও ইনডোরের রোগীর সংখ্যা বাড়ছে। তারপরে যে খবরে চোখ রাখবো, যে অপহৃত লিটন নাথের উদ্ধার এবং ব্যর্থ হলো জলপথে অভিযান। ত্রিপুরা পুলিশ এবং আসাম পুলিশ যৌথভাবে জলপথে অভিযান চালিয়েছিল আসামের হাইলাকান্দি জেলার জনজাতি অধ্যুষিত লঙ্গাই নদীর ভোরবুড়ি এলাকায়। এই অভিযান কার্যত ব্যর্থ হয়েছে। উদ্দেশ্য ছিল অপহৃত লিটন নাথকে খুঁজে বের করা। গত 27 নভেম্বর দামছড়া থানাধীন বীরকুমার পাড়া থেকে অপহৃত হয় ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথ। স্ত্রী শিপ্রা নাথের অভিযোগ, রাতে 12:30 নাগাদ ঘুম থেকে লিটন নাথকে তোলা হয়। পরবর্তী সময়ে 4 সন্তানের কোল থেকে বন্দুকের মুখে তাকে অপহরণ করে নেওয়া হয়। অপহরণের সময়ে 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশের কাছে গোপন খবর আসে যে জনজাতি ও সংখ্যালঘু কয়েকজন যুবককে নিয়ে গঠিত একটি বৈরী দল লিটন নাথকে অপহরণ করে নিয়েছে আসামের হাইলাকান্দি জেলায় লুকিয়ে রেখেছে। এই খবরের ভিত্তিতে আসাম পুলিশের সাথে ত্রিপুরা পুলিশ মিলে যৌথভাবে কিন্তু বিগত কয়েকদিন ধরে তল্লাশি শুরু করেছে। একসময় ধর্মনগর থেকে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডালং। তিনি খালি হাতে ফিরে আসেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে ত্রিপুরা থেকে পুলিশ দল আসামের হাইলাকান্দি জেলায় ছুটে যায়। অপহৃত লিটনের খোঁজ বের করতে জলপথে অভিযান চালানো হয়। সেই অভিযানও ব্যর্থ হয়েছে। তবে এবার যৌথ বাহিনী আসাম থেকে আরেকজন সন্দেহভাজনকে জালে তুলেছে। গতকাল বুধবার গ্রেপ্তার করা হয় বিল্লাল আহমেদ নামে এক সন্দেহভাজনকে। ট্রানজিট রিমান্ডে তাকে ধর্মনগরে নিয়ে আসা হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে। 5 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জেলা আরক্ষা প্রশাসন থেকে জানানো হয়েছে, আসামে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। লিটন অপহরণ কাণ্ডে এখন পর্যন্ত মোট 5 সন্দেহভাজনকে জালে তোলা হয়েছে। ধামচারা থানাধীন কাস্কো এবং পন্ডিরাম রিয়াংপাড়া থেকে 3 জন জনজাতি রিয়াং যুবক এবং আসামের হাইলাকান্দি জেলা থেকে 2 জন সংখ্যালঘু যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মিজোরাম এবং লঙ্গাইভেলি উপত্যকায় ব্যাপক অভিযান চালানো হয়। অভিযান তীব্র করার জন্য ছুইল্যাংটা থেকে 8 নং ব্যাটালিয়ন, কচুছড়া থেকে 11 নং ব্যাটালিয়ন এবং জম্পুই জেলা থেকে 7 নং ব্যাটালিয়নে বাছাই করা টিএসআর জওয়ানদের উত্তর জেলায় নিয়ে আসা হয়। অভিযান চালানো হয় দামছড়া থানা, খিদাছড়া থানা, কাঞ্চনপুর থানা এবং ভাঙমুন থানায়। তারপরে যে খবর, মায়ানমারে প্রশিক্ষণ শিবির জঙ্গি গোষ্ঠীর
উত্তর পূর্ব ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের ঘাঁটি গেড়ে প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের সক্রিয় জঙ্গিরা। ওই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে রাজ্যের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা বা এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরাও। বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক VS যাদব। আত্মসমর্পণকারী 4 জঙ্গির স্বীকারোক্তির সূত্র ধরেই এদিন এই দাবি করেন তিনি। জানান, নাগাল্যান্ড ভিত্তিক জঙ্গি সংগঠন SCN এর তত্ত্বাবধানে কিন্তু চলছে ওই প্রশিক্ষণ শিবির। প্রসঙ্গত, ভারী অস্ত্রশস্ত্র সোপে দিয়ে অবশিষ্ট এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর প্রথম সারির 4 স্বঘোষিত জঙ্গি নেতা বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। এদিন বিকেল নাগাদ রাজ্য পুলিশের সদর দপ্তরের মহানির্দেশক VS যাদবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণকারী জঙ্গিরা হলো স্বঘোষিত ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ কুকিলা ত্রিপুরা, স্বঘোষিত সহকারী বিদেশ সচিব বাথম কলুই, স্বঘোষিত সহকারী সাংগঠনিক সচিব জয় সাধন জমাতিয়া এবং স্বঘোষিত সরকারি প্রচার ও তথ্য সচিব মধুরঞ্জন নোয়াতিয়া। আত্মসমর্পণের সময় তারা 2টি AK-40-56 অ্যাসল্ট রাইফেল, AK সিরিজের একটি বেয়োনেট, 4টি AK ম্যাগাজিন, AK সিরিজের 119টি তাজা কার্তুজ, ওয়্যারলেস হ্যান্ডসেট একটি এবং মায়ানমারের 1.5 লক্ষ কারেন্সি জমা দেয়। ডিজিপি VS যাদব জানান, অফিসিয়াল প্রক্রিয়া শেষে এদের পুনর্বাসন প্রকল্প 2018 অনুযায়ী যাবতীয় সুবিধা প্রদান করা হবে। উল্লেখ্য, আত্মসমর্পণ অনুষ্ঠানে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক VS যাদব দাবি করেন, সন্ত্রাসবাদ দমনে রাজ্য পুলিশ বাহিনী এবং রাজ্য কর্মরত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দক্ষতার পরিচয় দিয়েছে। এরপরেও এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর অবশিষ্ট জঙ্গিরা রাজ্যে সক্রিয়তা চালানোর চেষ্টা চালাচ্ছে, যদিও বিশ্বমোহন গোষ্ঠী এখন চরম সাংগঠনিক সংকটে ঢুকছে, দাবি করেন VS যাদব। এবং আজকে যেটা দৈনিক সংবাদপত্র আমাদের প্রভাতের দৈনিক যে খবর কাগজ রয়েছে, দৈনিক সংবাদ শেষ খবর চোখ রাখবো। জম্পুইয়ের মন ভালো নেই, বড়দিন তাই জৌলসীন। উত্তর ত্রিপুরার শৈল শহর হিসেবে কিন্তু পরিচিত জম্পুই পাহাড়, অর্থাৎ পাহাড়ের মায়াবী হাতছানি। আবার অনেক প্রবীণ লুসাইদের মতে কিন্তু জম্পুই শব্দের মানেই হল ভয়ঙ্কর ভয়। কিন্তু এই জম্পুই পাহাড়ে বড়দিনের উৎসবের দিনগুলিতে কোনো ভয় থাকে না। জম্পুই পাহাড় যেন হয়ে ওঠে মায়াবী সুন্দরী। বড়দিন উপলক্ষে জম্পুই পাহাড়ে বহিরাগত ব্যবসায়ী বিক্রেতাদের হাট বসে। রকমারি সামগ্রীর পসরা নিয়ে জম্পুই পাহাড়ের প্রতিটি হাটে ব্যাপক সংখ্যক দোকান বসে। গোটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসেই জম্পুই পাহাড়ের মায়াবী সুন্দরী উষ্ণতা নিতে দলে দলে পর্যটকরা আসত। জম্পুই পাহাড়ের ভাঙমুন যাওয়ার পথে নতুন বাড়ি থেকে ওয়াটার পয়েন্ট পর্যন্ত ঝর্ণার জলে স্নানরত যুবক যুবতীদের দেখে পর্যটকরা পুলকিত হতো।